আমি তোমাদের গত দিন যে ক্লাস নিয়েছিলাম সেখানে ইউনিট 1 দ্য বিউটি অ্যান্ড দ্য বিস্ট গল্পটা শেষ করেছিলাম। আর এর সঙ্গে তোমাদের বাড়িতে অ্যাক্টিভিটি 1, 2, 3, 4 এইগুলো খাতাতে টুকে আনতে বলেছিলাম, উত্তর না করে আনতেই বলেছিলাম। আমরা এখানে উত্তরগুলো আলোচনার সাপেক্ষে করিয়ে দেব। তোমরা বইটা খুলে রাখো আর খাতাগুলো ওপেন করে রাখো, আমরা আলোচনা করে একটা একটা করে উত্তর বলে দিচ্ছি। অ্যাক্টিভিটি 1-এ আছে টেক্সট টাইপ। সাধারণত পরীক্ষাতে মাঝে মধ্যে এ ধরনের প্রশ্ন দেয়। কী ধরনের টেক্সট সেইটা উত্তরটা জানতে চায়। মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকে, 1, 2 কি 3টে উত্তর থাকবে, যেটা সঠিক সেটা দাগ মারতে হবে। তো এখানে বলা হয়েছে হোয়াট ইজ দ্য টেক্সট টাইপ। এই গল্পটা কি ধরনের, এই টেক্সটটা কি ধরনের। ইজ ইট অ্যান ইমাজিনারি স্টোরি, একটা কাল্পনিক গল্প। এ ট্রু স্টোরি, একটা সত্যিকারের ঘটনা বা গল্প। দ্য লাইফ স্টোরি অফ এ ফেমাস পার্সন, একজন বিখ্যাত ব্যক্তির জীবনের ইতিহাস। তো বুঝতেই পারছো এটা একটা গল্প, রূপকথার গল্প, অর্থাৎ ইমাজিনারি স্টোরি। তাহলে উত্তরটা হবে একদম প্রথমটা, এর দাগে যেটা রয়েছে, অ্যান ইমাজিনারি স্টোরি। তাহলে অ্যাক্টিভিটি 1টা আমরা কি লিখব? অ্যাক্টিভিটি 1 আনসার হচ্ছে অ্যান ইমাজিনারি স্টোরি। ঠিক আছে। নাও অ্যাক্টিভিটি 2। এখানে বিভিন্ন মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন দেওয়া রয়েছে, অর্থাৎ একটা প্রশ্নের 3টে কি 4টে উত্তর দেওয়া রয়েছে, যেটা কারেক্ট আনসার সেটা আমাদেরকে বেছে নিতে হবে। বলা হয়েছে আন্ডারলাইন দ্য কারেক্ট আনসার। অ্যাক্টিভিটি 2A, অ্যাক্টিভিটি 2 এর দাগে দেখো কি বলা হচ্ছে। বেল ইজ দ্য নেম অফ দি, 3টে উত্তর দেওয়া রয়েছে। ইয়াংগেস্ট ডটার, সবচেয়ে কনিষ্ঠতম কন্যা। মিডল ডটার, অর্থাৎ মেজ মেয়ে। এল্ডেস্ট ডটার মানে বড় মেয়ে। উত্তরটা খুবই সোজা, দ্য ইয়াংগেস্ট ডটার। তাহলে আমরা কি লিখব? বেল ইজ দ্য নেম অফ দি ইয়াংগেস্ট ডটার। ডটার বানানটা কিন্তু একটু ঠিক করে লিখবে, DAUGHTER। তারপরে বি, অ্যাক্টিভিটি 2B, বেল আস্কড হার ফাদার টু ব্রিং। বেল তার বাবাকে বলেছিল আনবার জন্যে। কি আনবার জন্যে? দেখো 3টে উত্তর দেওয়া রয়েছে। জুয়েলস, মণিমাণিক্য বা রত্ন। ড্রেসেস, পোশাক পরিচ্ছদ। আর 3 নম্বরে আছে এ রোজ, একটা গোলাপ ফুল। বুঝতেই পারছো তোমরা যে 3 নম্বর উত্তরটা ঠিক হবে। তাহলে আমরা বিয়েতে লিখব বেল আস্কড হার ফাদার, বেল asked her father to bring
এ রোজ, যদিও টেক্সটে আছে রেয়ার রোজ, কিন্তু এখানে শুধু রোজ আছে, আমরা সেটাই লিখব। এরপরে অ্যাক্টিভিটি নাম সি। দ্য ওনার অফ দ্য ক্যাসেল ওয়াজ এ, ওনার মানে হচ্ছে কর্তা, অধিকর্তা। দুর্গটার অধিকর্তা ছিল একজন রিচ মার্চেন্ট, ধনী বণিক। বিস্ট, একজন পশু। কিং, একজন রাজা। তাহলে আমাদের মাঝের উত্তরটা ঠিক হবে বিস্ট। সি এরটা উত্তর হচ্ছে দি ওনার অফ দি ক্যাসেল ওয়াজ এ বিস্ট। তাহলে আমরা অ্যাক্টিভিটি 2 শেষ করলাম। এরপরে আসছে অ্যাক্টিভিটি 3। আইডেন্টিফাই হুইচ অফ দ্য ফলোয়িং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস। গিভ এ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার্স। মানে এখানে যে বক্তব্যগুলো বলা হয়েছে সেগুলো ভুল না ঠিক সেটা তোমাকে প্রথমে বলতে হবে তোমাদেরকে। যদি ঠিক হয় ক্যাপিটালে টি লিখতে হবে, আর যদি ভুল হয় ক্যাপিটালে এফ লিখতে হবে। কিন্তু এখানেই সব শেষ হয়ে গেল না। তোমার উত্তরটা তুমি যে ঠিক নির্বাচন করলে বা ভুল নির্বাচন করলে তার সপক্ষে তোমাকে যুক্তি দিতে হবে, অর্থাৎ টেক্সট থেকে লাইন তুলে তোমাকে প্রমাণ করে দিতে হবে তোমার আনসারের সপক্ষে। নাও লেট আস স্টার্ট। দেখো আমরা শুরু করছি অ্যাক্টিভিটি 3। প্রথম আসে এর দাগে। আমি গোটাটা লিখছি না, শুধু এই স্টেটমেন্টটা ঠিক না ভুল এটা লিখছি, আর এর সপক্ষে যে বাক্যটা আমাকে টেক্সট থেকে তুলতে হবে সেটা লিখছি। এতে আছে দ্য মার্চেন্ট হ্যাড 3 ডটার্স। বণিকের 3টে কন্যা ছিল। বুঝতেই পারছো এটা ঠিক। তাহলে আমি এখানে ট্রু কথাটা লিখলাম, TRUE। এবারে টেক্সট থেকে আমি লাইন তুলব। দেখো একদম প্রথম লাইনটাই ফলো করো। ওয়ান্স আপন এ টাইম এ ওয়েলথি মার্চেন্ট লিভড ইন এ বিগ ম্যানশন উইথ হিজ 3 ডটার্স। একদা এক সময় একজন বিত্তবান বণিক এক বিরাট প্রাসাদে বসবাস করতেন তার 3 কন্যাকে নিয়ে। তাহলে আমরা এই লাইনটা তুলব। লাইন যখন আমি সরাসরি কোনো জায়গা থেকে কোট করব বা কারোর বক্তব্যকে যখন আমাদের সরাসরি তুলে ধরতে হবে তখন ইনভার্টেড কমা ব্যবহার করতে হবে। কীরকম দেখো, এই রকম উল্টো কমা দিয়ে আমি শুরু করব ওয়ান্স আপন এ। ওয়ান্স আপন এ পুরো লাইনটা আমার তোলার দরকার নেই। প্রথমে 2-3টে শব্দ লিখব, তারপরে ডট 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 দিয়ে যাব। দেখো এইভাবে করে লাস্টে আবার 2-3টে লাইন শেষ থেকে আমি নেব। এই যেমন এখানে আমি পাবো 3 ডটার্স, এইটা আমি লিখলাম THREE 3 DAUGHTERS, ফুল স্টপ আছে, বাক্যটা শেষ হয়েছে। কিন্তু আমি কোটেশন মার্ক বা ইনভার্টেড কমাটা শেষ করিনি।
এবারে আমি শেষ করব সোজা কমা দিয়ে, এইরকম। তাহলে উল্টো কমা দিয়ে শুরু করতে হবে, যতটুকুন অংশ আমার কোট করার দরকার ততটুকুন আমি লিখব, লিখে আমি আবার সোজা কমা দিয়ে ডবল দিয়ে শেষ করবো। এটাকে আমরা বলছি কোটেশন মার্ক বা ইনভার্টেড কমা। মনে রাখবে, বই থেকে যখন কোনো লাইন সরাসরি আমাদের তুলে ধরার প্রয়োজন হবে বা কারুর কোনো বক্তব্যকে সরাসরি আমরা রিপ্রেজেন্ট করব উইদাউট এনি সর্ট অফ পারভার্সন, কোনো রকম বিকৃতি না ঘটিয়ে, কোনো রকম অদল বদল না মানে কোনো রকম চেঞ্জ না করে যখন আমি সরাসরি কারোর বক্তব্য তুলে ধরবো, তখন এই জিনিসটাকে আমাকে ব্যবহার করতে হবে, কোটেশন মার্ক। এটাকে আমরা ইনভার্টেড কমাও বলে থাকি। এরপরে নেক্সট দেখো বিএটে, দ্য মার্চেন্ট লস্ট হিজ ওয়ে অন হিজ রিটার্ন জার্নি। যখন ফিরে আসছিল রিটার্ন জার্নি, তখন বণিক পথ হারিয়ে ফেলেছিল বনের মধ্যে। এটাও দেখো ঠিক, বিএডটাও দেখো ট্রু স্টেটমেন্ট, TRUE, ট্রু। এটাকেও আমরা কোটেশন মার্ক দিয়ে উদ্ধৃত করব। দেখো এই যে লাইনটা আছে, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর প্যারাগ্রাফটা দেখো, একদম প্রথম লাইনটা। While returning, he lost his way in a forest. বাড়ি ফেরার সময় বনের মধ্যে সেই বণিক পথ হারিয়ে ফেলল। তাহলে আমরা এইটাকে তুলব। while এই কথাটা লিখলাম, রিটার্নিংটা লিখলাম, তারপরে ডট 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 দিলাম, দিয়ে লাস্ট থেকে দেখো ইন এ ফরেস্ট, ইন এ ফরেস্ট এইটুকুন লিখলাম, ফুল স্টপ দিলাম, কোটেশন মার্ক শেষ করলাম। এই যে যেগুলো আমরা দিচ্ছি, এইগুলোকে আমরা উত্তরের সপক্ষে যুক্তি বা লাইন তোলা এইটাকে বলতে চাইছি। এখন কিন্তু শুধু ঠিক মানে TRF লিখলে হয় না যে কোনো জিনিসের। এরপরে আর একটা জিনিস তোমরা মনে করো, এখন ক্লাস 7-এ আছো, এখন তোমাদের অসুবিধা হওয়ার কথা নয়, কিন্তু যখন 9, 10 বা মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিক জায়গায় যাবে, তখন নিয়মটা একটু শুনে রাখো। আমাদেরকে অ্যাসেসমেন্ট আমরা এইভাবে করে থাকি, তুমি ট্রু বা ফলস যাই বলো না কেন 2 নম্বর করে থাকবে। এই ট্রু বা ফলস এইটা নির্বাচন করার জন্যে, আর সাপোর্টিং স্টেটমেন্টটা তোমাকে মানে লেখার জন্যে। এখানে 1 নম্বর, এখানে 1 নম্বর, 2 নম্বর করে প্রত্যেকটা পার্টে থাকবে। এবং তুমি যদি এই সাপোর্টিং স্টেটমেন্টটা ভুল লেখো, তাহলে পরে তোমার কিছু যায় আসবে না। তোমার এখানে যে তুমি 1 নম্বর পাবে, 1 নম্বর পাবেই, কিন্তু এই সাপোর্টিং স্টেটমেন্টটা যদি ভুল লেখো তাহলে এখানে নাম্বার পাচ্ছ না, তাহলে 1 নম্বর। কিন্তু যদি তুমি এই জায়গাটাতে ভুল করো আর এই সাপোর্টিং স্টেটমেন্টটা ধরো তুমি ঠিক লিখলে, তাহলে কিন্তু কোনো মার্কসই অ্যালট করা হবে না, প্লেন 0 বা 0 তুমি পাবে। তাহলে তোমাকে আগে ট্রু না ফলস এইটা সার্টিফাই করতে হবে, অর্থাৎ সুনিশ্চিত হতে হবে, তারপরে তোমাকে সাপোর্টিং স্টেটমেন্টটা সেইভাবে বাছতে হবে। এরপরে সি কি বলছে দেখো, Belle did not go to the castle on her own will. বেল সেই দৈত্যটার প্রাসাদে স্বেচ্ছায় যায়নি। আমরা টেক্সটটা যদি খুব ভালোভাবে পড়ি, টেক্সটটা খুব ভালোভাবে পড়তে হবে, নাহলে এই ধরনের উত্তরগুলো করা যাবে না। তো আমরা যদি টেক্সটটা খুব ভালোভাবে পড়ি, দেখবে
একদম শেষের দিকে আছে, শেষ প্যারাগ্রাফে বেল কিন্তু স্বেচ্ছায় সেই দৈত্যটার প্রাসাদে গেল, কোনো রকম জোড়াজুড়ি ছাড়াই নিজের ইচ্ছাতেই গিয়েছিল। তাহলে এই স্টেটমেন্টটা কি আছে, বেল ডিড নট গো, বেল যায়নি টু দ্য ক্যাসেল, সেই দৈত্যটার দুর্গে বা বাড়িতে, অন হার ওন উইল, স্বেচ্ছায়। তাহলে বুঝতেই পারছো এটা ভুল দেয়া রয়েছে। তাহলে আমরা এখানে সি এর দাগে করব এফ, এ এল এস ই, ফলস। এবারে সাপোর্টিং স্টেটমেন্টটা দেখো, এই যে জায়গাটা আছে, বাট সি প্রাইড ইট ফ্রম হিম অ্যান্ড উইলিংলি ওয়েন্ট টু দ্য বিস্টস ক্যাসেল। কিন্তু সে যেভাবেই হোক সত্যটা জানল এবং স্বেচ্ছায় সেই দৈত্যের প্রাসাদে গেল। এই লাইনটা আমাকে তুলতে হবে। এবারে দেখো কীভাবে আমি লাইনটা তুলব, ইনভার্টেড কমা দিলাম। আমি কোনখান থেকে তুলব, বাট সি প্রাইড এইখান থেকে তুলব, কিন্তু সেন্টেন্সটা এখান থেকে শুরু হয়নি, সেন্টেন্সটা তারও আগে থাকতে শুরু হয়েছে। তাহলে আমি কিভাবে তুলতে হবে দেখো, প্রথমেই আমি ডট 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 দেবো, যেহেতু আগে অনেকগুলো শব্দ আছে সেন্টেন্সে। তারপরে বাট সি প্রাইড, আবার ডট 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 দিলাম, দিয়ে লাস্টে বাক্যটা শেষ হয়েছে দেখো, বিস্টস ক্যাসেল, বিই এ এস টি অ্যাপোস্ট্রফি এস সি এস টি এল ই, ফুল স্টপ দিলাম, কোটেশন মার্ক শেষ করলাম। তাহলে এইটা হচ্ছে ভুল স্টেটমেন্ট, তার সাপোর্টিং স্টেটমেন্ট হচ্ছে এইটা। এখন অনেকে জিজ্ঞেস করতে পারো যে এই ডট ডট ডটটা তো আমি কেন প্রথমে দিলাম। আমি একটু আগে বললাম যে বাক্যটা আগে থাকতে শুরু হয়েছে, আমরা সেগুলো লিখছি না সেই কথাগুলো, সেই জন্যে ডট 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 দিয়ে শুরু করলাম। শুধু যেটুকুন কথা না লিখলে নয় সেইগুলো লিখলাম, আবার ডট ডট দিলাম, দিয়ে লাস্ট ওয়ার্ডগুলো লিখে কোটেশন মার্ক শেষ করলাম। এবারে ডি এর দাগে দেখো, বেল বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল। বেল সেই দুর্গ বা বিরাট প্রাসাদের মিস্ট্রেস, মিস্ট্রেস কথাটার মানে হচ্ছে একচ্ছত্র অধিপতি বা বাড়ির কর্ত্রী। বেল বাড়ির কর্ত্রী হলো। একদম লাস্ট যে লাইনটা দেখো কোটেশন মার্কের মধ্যেই আছে, ইউ আর দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল অ্যান্ড আই অ্যাম ইউর সার্ভেন্ট। সেই বিস্ট বলছে বেলকে, তুমি এই দুর্গের রানী আর আমি তোমার দাস। তাহলে বেল বিকেম দ্য মিস্ট্রেস অফ দ্য ক্যাসেল, এই লাইনটা কিন্তু সত্য, ট্রু। তাহলে আমি ডিএডটা লিখলাম ট্রু, কোটেশন মার্ক দিলাম, দিয়ে ইউ আর ডট 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 দিয়ে ইউর সার্ভেন্ট, কোটেশন মার্ক শেষ করলাম। তাহলে আমরা অ্যাক্টিভিটি 1, 2, 3 আলোচনা করলাম। এবারে আসছে অ্যাক্টিভিটি 4। অ্যাক্টিভিটি 4-এতে দেখো 5টা প্রশ্ন দেয়া রয়েছে, ছোট ছোট প্রশ্ন, সবকটাই শর্ট আনসার টাইপ, এসএকিউ। এই 5টা ছোট ছোট উত্তর আমরা করাবো। আমি তোমাদের 2টো প্রশ্নের উত্তর লিখে দিচ্ছি, বাকিগুলো তোমরা বাড়িতে চেষ্টা করবে। এরপরে আমি একটুখানি ইউনিট 2টা পড়ানো শুরু করব। আচ্ছা, অ্যাক্টিভিটি 4,
অ্যাক্টিভিটি 4। প্রথম প্রশ্ন, প্রশ্নগুলো আর লেখার দরকার পড়বে না, কারণ বইতেই আছে, শুধু উত্তরগুলো আমরা বলছি। হাউ ডিড দ্য ফরচুন অফ দ্য মার্চেন্ট চেঞ্জ? কিভাবে সেই বণিকের ভাগ্য পরিবর্তন হলো? আমরা পড়ার সময় জানতে পেরেছি একবার সে বাণিজ্যে যাচ্ছিল, সেই সময় এক প্রবল সামুদ্রিক ঝড়ে তার সমস্ত পণ্যবাহী জাহাজগুলো ডুবে গিয়েছিল, ফলে তার ভাগ্য পরিবর্তন হয়েছিল। শুধু এইটুকুন উত্তর। এইটা আমরা এইভাবে আমরা লিখছি, দেখো, once the merchant went out with his cargoes on business. Once the merchant went out with his cargoes on business, he met with a severe সামুদ্রিক ঝড়, টেম্পেস্ট, and all his cargoes were drowned. Thus his fortune changed. কি লিখলাম দেখো, once the merchant went out with his cargoes on business, অর্থাৎ বিজনেস পারপাসে, বাণিজ্যিক কারণে একবার সে তার কার্গোজ মানে হচ্ছে পণ্যবাহী জাহাজ নিয়ে বেরিয়েছিল। হি মেট উইথ এ সিভিয়ার টেম্পেস্ট, হঠাৎ সে এক প্রবল সামুদ্রিক ঘূর্ণিঝড়ের মুখোমুখি হয় এবং তার সমস্ত পণ্যবাহী জাহাজগুলো ডুবে যায়, ড্রাউন্ড। দাস হিজ ফরচুন চেঞ্জ, এইভাবে তার ভাগ্য পরিবর্তন হলো। বিরাট ধনী ব্যবসায়ী থেকে একজন ফকিরে সে পরিণত হলো। এবারে বিয়েরটা দেখো, হোয়াট ওয়ার দ্য গিফটস দ্যাট দ্য থ্রি ডটার্স আস্কড ফর? তিনজন কন্যা কি উপহার চেয়েছিল? তিনজন কন্যার মধ্যে প্রথম দুজন কি চেয়েছিল সকলেই আমরা জানি, জুয়েলস অর্থাৎ মণিমাণিক্য এবং গর্জাস ড্রেসেস জমকালো পোশাক পরিচ্ছদ। আর সর্বকনিষ্ঠ মেয়ে চেয়েছিল একটা সামান্য গোলাপ ফুল। তাহলে আমরা এইভাবে উত্তরটা লিখব, the elder daughters of the merchant asked for
জুয়েলস, JEWELS, উচ্চারণ হচ্ছে জুয়েলস। অ্যান্ড গর্জাস, GORGEOUS, গর্জাস ড্রেসেস, কমা দিলাম, while the youngest daughter asked for a rare rose as a gift. বড় দুই কন্যা চেয়েছিল জাঁকজমকপূর্ণ পোশাক আর মণিমাণিক্য, সেখানে ছোট মেয়েটি চেয়েছিল একটা দুর্লভ গোলাপ ফুল উপহার স্বরূপ। তাহলে আমরা এই দুটো প্রশ্ন আলোচনা করলাম, উত্তরগুলো লেখালাম। তোমরা বাকি যে প্রশ্নগুলো আছে সেগুলো বাড়িতে একটুখানি চেষ্টা করবে। আমি যদি না পারো তোমরা, তখন আমরা আলোচনা করে দেবো বা লিখে দেবো।